ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার 6 মাসেরও বেশি সময় পর রাজপথে নামার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। ফেব্রুয়ারির শুরুর দিন থেকে হরতাল অবরোধ সহ বিভিন্ন কর্মসূচি দিয়ে মাঠে থাকার ঘোষণা দিয়েছে দলটি। আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সার্জিস আলম। একদিকে বিএনপির কর্মসূচি, অন্যদিকে ক্ষুব্ধ ছাত্র জনতা। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে আমন্ত্রণ পেয়েছেন খালেদা জিয়ার নাতনি জাইমা রহমান। যদিও সেখানে যাবার কথা ছিল তারেক রহমানেরই। ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক উপদেষ্টা আসিফ এবং নাহিদ তারা পদত্যাগ করতে যাচ্ছেন। এরপর পদত্যাগ করবেন উপদেষ্টা মাহফুজ। আর এই খবরটা আপনার এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে তোলপাড়। আর ঘটনা কিন্তু সত্য। সরকারের অদক্ষতা, অযোগ্যতা কিংবা সাহসের অভাব দিনের শেষে বাংলাদেশকে একটা তালেবানি রাষ্ট্র হয়ে পড়েছে এই বয়ান প্রতিষ্ঠা করার ক্ষেত্রে বেশ অনুকূল পরিস্থিতি তৈরি করছে। আমরা তো আলোচনায় আছি এবং সরকারের জায়গা থেকে সরকারের সম্পূর্ণ প্রস্তুতিও আছে। এখন এটা রাজনৈতিক দল বিএনপি এখানে দেরি করতেছে বা তারা একটা সময় চাচ্ছে, তো আমরা সেই সময়টাও তাদেরকে দিয়েছি। এখন দেখা যাক তাদের উত্তরটা কি আসে। বর্তমান সরকারের দুইটা এজেন্ডা, একটা হচ্ছে সংস্কার আর একটা হচ্ছে নির্বাচন। এখন আমরা যেটা বুঝতে পারছি যে আগে সংস্কার হবে যতটুকু পারা যায়, তারপরে নির্বাচন আসবে এবং যারা নির্বাচিত হবেন তারা দেশ পরিচালনা করবে। মনে রাখবা, যারা শক্তি আর সাহস নিয়ে চলে তারা সহজেই হারে না। প্রমাণ করতে হইব আওয়ামী লীগ ইজ দ্য বেস্ট। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনার তুলনা শুধু শেখ হাসিনাই, আর কেউ নাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াতে চাই না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। একদম প্রথমে আমি আমার ভিডিওগুলো এখনও চ্যানেলে আছে। আমি তখন বলেছিলাম যে আমাদের ছাত্রদের মধ্য থেকে উপদেষ্টা পরিষদে যাওয়ার যে সিদ্ধান্তটা ছিল 3 জন ছাত্রের, প্রথমে 2 জন পরে আরও 1 জন, এটা কোথাও না কোথাও ছাত্রদের একটা রং ডিসিশন ছিল। তারপরেও তারা সম্ভবত এখানে কি চলছে, সরকারের ভেতর কি ঘটবে, কোনো ষড়যন্ত্র তত্ত্ব হতে পারে, নানান জিনিসকে ক্যালকুলেশন করে তারা তাদের প্রতিনিধি দিয়েছিল। কিন্তু 6 মাসের মাথায় এসে আমরা এখন শুনছি ছাত্র আন্দোলনের অন্যতম 2 সমন্বয়ক উপদেষ্টা আসিফ এবং নাহিদ তারা পদত্যাগ করতে যাচ্ছেন। এরপর পদত্যাগ করবেন উপদেষ্টা মাহফুজ। আর এই খবরটা আপনার এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে তোলপাড়। আর ঘটনা কিন্তু সত্য। তো কেন হঠাৎ করে উপদেষ্টা আসিফ, নাহিদ এবং মাহফুজ তারা আপনার এই পদত্যাগ করতে যাচ্ছে সমালোচনার মুখে? না, আজকে হচ্ছে জানুয়ারির 30 তারিখ, ফেব্রুয়ারির 1 তারিখ অথবা 2 তারিখ একটা ঘোষণা আসতে যাচ্ছে। সেই ঘোষণাটা হচ্ছে ছাত্ররা নিজের একটা রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটাতে যাচ্ছে। আর সরকারের সমালোচনা করে বিএনপি বলছিল যে আপনারা সরকারের মধ্যে একটা গ্রুপ রেখা কিংস পার্টি বানাচ্ছেন। আবার উপদেষ্টা পদে থেকে আসিফ, নাহিদরা বা মাহফুজরা কখনোই কোনো রাজনৈতিক দলের সাথে কানেক্ট হইতে পারবে না, এটা হচ্ছে সংবিধানের একটা রুলস। তো সেই জায়গা থেকে তারা নিজেদেরকে পদত্যাগ করার পর তারা উপদেষ্টা পদ থেকে সরে গেল। তখন তারা গিয়ে রাজনৈতিক দলে আপনার জয়েন করতে পারবে, আগামীতে নির্বাচন করতে পারবে, এমপি হইতে পারবে। তো রাজনৈতিক পালাবদলে আপনার জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া ছাত্র জনতার একটা নতুন রাজনৈতিক দল আগামী মাসেই আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আর বলা হচ্ছে যে আগামী 15 ফেব্রুয়ারির মধ্যেই দল ঘোষণা আপনার সম্ভবত করবে। তো এর আগেই আপনার সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। আর আগামী জুন মাসে পদত্যাগ করতে পারেন সরকারের আরেক উপদেষ্টা মাস্টার মাইন্ড মাহফুজ আলম। তা আমরা কোথায় রেফারেন্স পাইলাম? রেফারেন্সটা হচ্ছে দৈনিক আমার দেশ পত্রিকার একটা প্রতিবেদনে এমন মন্তব্য করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে নতুন দল প্রথমে আহ্বায়ক কমিটি ঘোষণা করবে। কমিটির সদস্য সচিব হতে যাচ্ছেন আপনার নাহিদ ইসলাম। ছাত্রদের নতুন দলের যে গঠনতন্ত্র সেটার কাজ চলমান রয়েছে। সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক বক্তব্যে ছাত্রদের প্রতিনিধি সরকারে রেখে তাদের নেতৃত্বেই রাজনৈতিক দল গঠন করে নির্বাচন যদি যাওয়া হয়
বিএনপি সরকার, এই সরকারের অধীনে আপনার নির্বাচন তারা মানবে না, তারা অন্তর্বর্তী সরকার চাইবে। এর পরিপ্রেক্ষিতে নাহিদ ইসলাম বলছিলেন যদি তিনি রাজনৈতিক দলে যোগই দেন তাহলে প্রথমে তিনি সরকার থেকে বের হয়ে যাবেন। আর এ নিয়েই যখন আলোচনা সমালোচনা চলছে, আমরা দেখলাম যে উপদেষ্টাদের পদত্যাগের ঘোষণা চলে আসছে। আর জাতীয় নাগরিক কমিটির একাধিক নেতা বলছে আন্দোলনের শুরু থেকে প্রথম সারির নেতৃত্বে ছিল নাহিদ, আর সেই সঙ্গে ছিল আপনার কি বলা হয় যে জুলাই আগস্ট অভ্যুত্থানের এক দফা, মানে শেখ হাসিনার পতনের যে এক দফা সেটার ঘোষকও ছিল নাহিদ। তো আপনার জাতীয় নাগরিক কমিটির একটি বৈঠক হয়েছে, সেখানে বেশিরভাগ সদস্য মতামত দিয়েছে যে অন্তর্বর্তী সরকারে থাকা যে উপদেষ্টারা আছে তাদের পদত্যাগ করা উচিত। সাধারণ মানুষের কাছে যেসব ছাত্র উপদেষ্টার গ্রহণযোগ্যতা বেশি তাদের পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলে যুক্ত হয়ে নেতৃত্বে আসা উচিত। তো আমরা মনে করি যে সরকারকে প্রেসার ক্রিয়েট করতে হলে নিজেদের লোকদেরকে সরকারে রাখা যাবে না। কেন? ধরেন এখন যখন সার্জিস হাসনাতরা কোনো একটা বিষয় নিয়ে কথা বলে, সরকারকে সমালোচনা করে, তো সরকার তো তাদের লোকই। আর ডাইরেক্ট উপদেষ্টা আসিফ নাহিদ আছে, তারা চাইলেই অনেক কথা বলতে পারে না। কেন বলতে পারে না? কারণ তারা পার্ট অফ সরকার। তারা কোনো কথা বললে এটা নিয়ে পাশের দেশ বা অন্যান্য দেশ মন্তব্য করার সুযোগ আছে, কিন্তু তারা যখন এই সরকারি পদে না থেকে রাজনৈতিক দল হিসেবে যে কোনো বক্তব্য দিতে পারে, এটা নিয়ে কিন্তু পাশের দেশ কোনো কথা বলার ওই রকম সুযোগ নেই। তো যাই হোক, যতটুকু আমরা বুঝতে পারছি ছাত্রদের এই রাজনৈতিক দল শক্তভাবে মাঠে আসতে যাচ্ছে, আর আসিফ এবং নাহিদ খুব শীঘ্রই পদত্যাগ করতে যাচ্ছে। সরকারের অদক্ষতা, অযোগ্যতা কিংবা সাহসের অভাব, দিনের শেষে বাংলাদেশকে একটা তালেবানি রাষ্ট্র হয়ে পড়েছে এই বয়ান প্রতিষ্ঠা করার ক্ষেত্রে বেশ অনুকূল পরিস্থিতি তৈরি করছে। দুদিন আগেই কথা বলেছিলাম, তিনটা ঘটনাকে একত্র করে, আপনাদের হয়তো মনে আছে, একটা শোরুম উদ্বোধন করতে পারেননি পরিমণি, আবারও মাজার ভাঙা হয়েছে, এবং একজন ব্যক্তি প্রকাশ্যে কতলের আহ্বান জানিয়েছিলেন। একই ধরনের ঘটনা এরপর থেকে ক্রমাগত ঘটছে এবং সরকার কিছুই করছে না। শুধু সেটাই না, নতুন একটা ফাইন্ডিং আছে, প্রশাসনও সম্ভব এর সাথে জড়িয়ে পড়েছে কিনা এই প্রশ্ন উঠতে পারে। বর্তমান সরকারের দুইটা এজেন্ডা, একটা হচ্ছে সংস্কার আর একটা হচ্ছে নির্বাচন। এখন আমরা যেটা বুঝতে পারছি যে আগে সংস্কার হবে যতটুকু পারা যায়, তারপরে নির্বাচন আসবে এবং যারা নির্বাচিত হবেন তারা দেশ পরিচালনা করবে। কিন্তু এই যে সংস্কার সংস্কার বলে এত চিল্লাচিল্লি হচ্ছে, আমি কিন্তু মনে করি এইসব সংস্কারে কোনো কাজ হবে না, লাভ হবে না। এখন আপনি আমাকে বলতে পারেন যে আপনি নৈরাশ্যবাদী, আপনি আশাবাদী না। তারপরও আমি বলছি আমি কিন্তু আশাবাদী। আমি যে কি কারণে বলছি যে সংস্কারে কাজ হবে না, সেটা পেছনে যুক্তি আছে। এখন আপনারা কি কি সংস্কার করবেন? সংবিধান সংস্কার, জনপ্রশাসন, পুলিশ, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন, বিচার। ধরেন আপনি সংবিধান সংস্কার করলেন, এখন যে প্রস্তাবিত 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করলেন, প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের ক্ষমতার ভারসাম্য ঠিক আছে করলেন, তাতে আমার আপনার লাভটা কি? একজন কৃষক, একজন শ্রমিক পার্লামেন্ট 2 কক্ষ বিশিষ্ট হলো না 100 কক্ষ বিশিষ্ট হলো, তাতে তার কিছুই যায় আসে না। তার কিসে যায় আসে? চালের দাম কত, সারের দাম কত, কীটনাশক কত, গরুর মাংস নাগালের বাইরে চলে গেল না থাকলো, ডায়রিয়ার ওষুধ 5 টাকা বাড়লো না কমলো, বিদ্যুৎ বিল বকে থাকলো কেন, তার পকেটে টাকা নাই কেন, এগুলোতে তার যায় আসে। এখন এসবে অশান্তি রেখে আপনি যদি তাকে সংবিধান বোঝান, সংস্কার বোঝান, জনপ্রশাসন বোঝান, পুলিশ বোঝান, সেইগুলো মানতে চাইবে না, বরং উল্টা আপনি জালিবাতের বাড়ি খেতে পারেন 2টা। এখন আপনি নির্বাচন সংস্কারের কথায় আসেন, আপনি এমন সংস্কার করলেন, মানে বাপ দাদা 14 গোষ্ঠীর জীবনে এত সুন্দর অবাধ সুষ্ঠু নির্বাচন দেখে নাই সে। বিদেশিরা আসছে, ক্যামেরা নিয়ে ছবি তুলতেছে, প্রশংসা করতে করতে ফিট হয়ে যাইতেছে, কিন্তু নির্বাচনে পাশ করলো কে? পাশ কিন্তু করেছে বদিবাই। বদিবাই স্মাগলার, বদিবাই প্রসাদে থাকে, বদিবার গাড়ি চকচক করে। কিন্তু এই বদিবাই কাকে হারালেন? তিনি যাকে হারিয়েছেন তিনি একজন সৎ মানুষ,
যার টাকা নাই, যে একজন ভোটারের মেয়ের বিয়েতে বদির মতো 10,000 টাকার বান্ডেল দিতে পারে না, ওই কন্যা দায়গ্রস্ত পিতা পরাজিত প্রার্থীকে সৎ জেনেও তাকে ভোট দেয়নি। সে ভোট দিয়েছে কাকে? কুকর্মের হোতা, অসৎ কালো টাকার মালিক বদিভাইকে। কেন দিয়েছে? কারণ বদিভাই তার বিপদে 10,000 টাকা দিয়েছিল। তো সুতরাং লাভ হলো কি? লাভ হলো যে বদিভাই এমপি হয়েছে। এটি হচ্ছে সংস্কারের লাভ। আরো কিছু লাভ আছে। কিছু লোক সংস্কার কমিশনে কাজ করতেছেন, তারা কিছু মাল পানি পাইবেন এবং খবরের হেডিং হবেন, এবং তাদের কেউ কেউ হয়তো কারো কারো পরিচিতিও বাড়তে পারে, তাদের আগামী সিভিতে আরো বড় হতে পারে এবং এটা ব্যবহার করে তারা কিছু ফায়দাও পেতে পারেন। এইটি হবে লাভ। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে আমন্ত্রণ পেয়েছেন খালেদা জিয়ার নাতনি জাইমা রহমান। যদিও সেখানে যাবার কথা ছিল তারেক রহমানেরই, কিন্তু মেয়ের এই কর্মসূচিতে অংশ নেওয়ায় বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন উঠেছে। প্রশ্ন উঠছে, এবার কি সক্রিয়ভাবে রাজনীতিতে আসছেন তারেক কন্যা জাইমা? হ্যাঁ, বিএনপির একটি সূত্র থেকে জানা গেছে রাজনীতিতে হাতে খড়ি হচ্ছে জাইমার, আর এজন্য জাইমাকে বিশ্বমঞ্চে পরিচিতি করিয়ে দিতেই বিখ্যাত এই পার্টিতে পাঠানো হচ্ছে জিয়া পরিবারের নাতনিকে। তাহলে কি এবারে নির্বাচনে অংশগ্রহণ করবেন জাইমা? কি বলছে বিএনপি? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনি ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমান অনেক আগেই লন্ডনে ব্যারিস্টারি পাশ করেছেন। তিনি ব্যারিস্টার হওয়ায় দেশে বিএনপির নেতাকর্মীদের মধ্যে কিছুটা চনমনে ভাব দেখা গিয়েছিল। জাইমা দেশে ফিরে বেহাল বিএনপির হাল ধরবেন বলে জল্পনা কল্পনাও শুরু হয়েছিল, কিন্তু তখন তিনি দেশে ফেরেননি হাসিনার ভয়। তবে এবার জিয়া পরিবারও মনে করছে জাইমার রাজনীতিতে যুক্ত হওয়ার এটি সঠিক সময়। আগামী 5 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হতে যাওয়া ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে বিএনপির 3 শীর্ষ নেতা আমন্ত্রণ পেয়েছেন। আমন্ত্রিতরা হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এই অনুষ্ঠানে তারেকের পরিবর্তে জাইমা রহমান অংশ নিচ্ছেন। এই অনুষ্ঠানের মধ্য দিয়েই হবে জাইমা রহমানের রাজনীতিতে অভিষেক। বিএনপির একটি সূত্র জানাচ্ছে, জিয়া পরিবারের সবচেয়ে যোগ্য ব্যক্তি এখন জাইমা রহমান। তারেক রহমানের পাশাপাশি থেকে রাজনীতিতে যুক্ত হবেন জাইমা, এমনকি তার নির্বাচনে দাঁড়ানোরও সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, 1953 সাল থেকে মার্কিন কংগ্রেশনাল কংগ্রেসের নেতৃত্বে জাতীয় প্রার্থনা প্রাতরাশ অনুষ্ঠিত হয়। এবারের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেন। আলোচিত ঘটনা হল, ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েও যাচ্ছেন না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা তো আলোচনায় আছি এবং সরকারের জায়গা থেকে সরকারের সম্পূর্ণ প্রস্তুতিও আছে। এখন এটা রাজনৈতিক দল বিএনপি এখানে দেরি করতেছে বা তারা একটা সময় চাচ্ছে, তো আমরা সেই সময়টাও তাদেরকে দিয়েছি। এখন দেখা যাক তারা তাদের উত্তরটা কি আসে। কিন্তু আমি মনে করি যে এটা ছাত্রদের জায়গা থেকে এটা প্রথমে এককভাবেই ঘোষণার সিদ্ধান্ত ছিল। যখন রাজনৈতিক দলগুলো এটার অংশীদারিত্ব হতে চেয়েছে, তখন সরকার নিজে একটা উদ্যোগ নিয়েছে জাতীয় ঐক্য রক্ষার স্বার্থে। তো আমি মনে করি সেই ঐক্যের প্রতি শ্রদ্ধাশীল থেকে, গণ-অভ্যুত্থানের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমাদের এই জুলাই প্রক্লেমেশনের কাজ দ্রুত এগোনো উচিত। সরকারের জায়গা থেকে কিন্তু সরকার যে কোনো প্রস্তুতি, সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তারা বলেছে তারা দ্রুত সময়ের মধ্যে, তাদের একটা মিটিংও হয়েছে যে তারা কিছু নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। আমরা হয়তো দেখবো আর কয়েকটা দিন, তারপরে হয়তো এটার আনুষ্ঠানিক বক্তব্য আমরা সরকার পক্ষ থেকে দেব। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিওর কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি। ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।